বিরতিহীন 1 ঘন্টা রাত 9টায় বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। আস্থাহীনতা কাটিয়ে ঐক্যমতের ভিত্তিতে গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় ইসি, সাংবাদিকদের সঙ্গে সংলাপে সিইসি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই মার্কিন মানবাধিকার প্রতিবেদন, দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে না বললেন মার্কিন রাষ্ট্রদূত। পুঁজিবাজারে ব্যাপক দরপতন, 9 মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানের সূচক। অনিয়মের অভিযোগে 15 ট্রেডারকে বহিষ্কার। শিমুলিয়া মাঝিরঘাট রুটে 28 এপ্রিল চালু হচ্ছে নতুন ফেরিঘাট। ঈদে বাস ভাড়া বেশি নিলে ব্যবস্থা নেবে ভোক্তা অধিকার। সুনামগঞ্জে আবারও বাড়ছে নদ নদীর পানি। এপ্রিলে 13টি বাঁধ ভেঙে তলিয়ে গেছে 15,000 হেক্টর জমির ধান। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেওয়ার মতো পরিবেশ নির্বাচন কমিশনকেই তৈরি করতে হবে। নির্বাচন ব্যবস্থা ও ইভিএম এর উপর আস্থা তৈরিতে এখন থেকেই কাজ শুরু করতে হবে। সোমবার ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে উঠে আসে এসব মতামত। আর প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোনো পক্ষ নির্বাচনে যোগ না দিলে জোর করে তাদের নির্বাচনে আনা কমিশনের পক্ষে সম্ভব নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন। শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক ও সংবাদপত্রের সাংবাদিকদের সঙ্গে 3 দফা সংলাপের পর সোমবার ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসে কমিশন। 39 জনকে আমন্ত্রণ জানালেও সংলাপে যোগ দেন 27 জন সাংবাদিক। সংলাপে জ্যেষ্ঠ সাংবাদিকরা জাতীয় নির্বাচন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। ইসি আস্থার সংকটে ভুগছে মন্তব্য করে তারা বলেন, আস্থা ফেরাতে সব দলের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। একদল না থাকলে আরেক দল একেবারে র্যাম্পেন্টলি আগায় যায়, সে তখন আরো কঠিন হয়ে যায় জুডিশিয়াল ইলেকশন করা। এছাড়া কাউকে আনা না আনা আপনার কাজ হতে পারে না। আপনারা চান যে নির্বাচনটি ভালো হোক, সেজন্য সকলের অংশগ্রহণ থাকুক, সকলের মতামত থাকুক। তেমনিভাবে আমি আশা করি আপনারা এরকম চেষ্টা করবেন যে যাতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। নির্বাচনে ইভিএম ব্যবহার বিষয়ে কমিশনকে এখনই কাজ করতে হবে বলে মতামত দেন সাংবাদিকরা। আপনাদের যেটুকু করার ক্ষমতা আছে, যেটুকু আইনে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে মানুষের ভাবনার জায়গাটা যেন আপনাদের সিদ্ধান্তে প্রতিফলিত হয়। লোকাল গভর্নমেন্টের অনেক নির্বাচনে কিন্তু ইলেকশন কমিশনের কর্মকর্তারা সেই কাজটি ভালোভাবেই করছেন। তো সেই জায়গাটা আমার মনে হয় যে নির্বাচন কমিশন আগামী সংসদ নির্বাচনে একটা চিন্তা করতে আপনারা পারেন কিনা, যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। ইভিএম এর ব্যাপারে যে সমালোচনা, সেটার ব্যাপারে ইতিমধ্যে আমার কয়েকজন বন্ধু বলেছেন, এই পেপার ট্রেলের ব্যাপারটা, এইটা যদি করতে পারেন তাহলে 50% সমালোচনা কিন্তু কমে যাবে বলে আমার কাছে মনে হয়। নির্বাচনের সময় সমস্ত ভোট কেন্দ্রে সুষ্ঠু ভোট নিশ্চিত করা চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন সিইসি। কেউ নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না সেটা ফোর্স করা আমাদের পক্ষে সম্ভব নয়। সকলকে আহ্বান করা যে আপনারা আসেন, নির্বাচনে অংশগ্রহণ করেন, কারণ নির্বাচনে অংশগ্রহণ না করলে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে না, গণতন্ত্র বিকশিত হবে না। সংলাপ চলাকালে নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিয়ে ভিন্ন ভিন্ন মত দেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। চলে বিতর্ক। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব রাজনৈতিক দলকে নিয়ে জোরদার আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে বিএনপি। দুপুরে গুলশানে বিএনপির এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ আবারও বাকশাল তৈরি করতে চায়, তারা চিরদিন ক্ষমতায় থাকতে চায় বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, সত্যিকার অর্থে প্রতিনিধিত্বমূলক সরকার গড়ে তুলতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমেরিকার মানবাধিকার রিপোর্টকে অস্বীকার করছে সরকার, কিন্তু বাস্তবে এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সরকার ধামাচাপা দিয়ে রাখতে পারবে না। একটা একদলীয় শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, দিয়েছে বাকশাল করে, টিকতে পারেনি। এখন কৌশলটা বদলে দিয়ে ভিন্ন আঙ্গিকে
আবার ওই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করবার চেষ্টাই তারা করছে। তো এখানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাদেরকে তারা নিশ্চিহ্ন করতে চায়, নির্মূল করতে চায়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই মানবাধিকার প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে দাবি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের। তবে এই প্রতিবেদন দুদেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। দুপুরে রাজধানীতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পিটার হাস। বৈঠকে জ্বালানি ছাড়া অন্য খাতেও মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সম্প্রতি 198টি দেশ ও অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। এরই মধ্যে প্রতিবেদন প্রত্যাখ্যান করে প্রতিক্রিয়া জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিটার হাস দাবি করেন, আলোচনার মাধ্যমে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই প্রতিবেদন তৈরি করা হয়েছে। আমরা অনেকের সাথে আলোচনা করে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করে থাকি। এটা কোনো র্যাঙ্কিং নয় বা অন্য কোনো উদ্দেশ্যে করা হয় না। বিশ্বব্যাপী এভাবেই আমরা মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে কাজ করি। এটা শোনার কথার রিপোর্ট অ্যাকচুয়ালি, ওরা গিয়ে লোকজনের সাথে, এবং সেটা সে স্বীকারও করে তারা, এটা আমরা কিন্তু আমাদেরকে পাবলিক যা বলেছে সেটাই আমরা রিপোর্ট করতেছি। তো ওটা ওদের একটা সিস্টেম আছে, করতেছে, আমরা ওটা প্রতিবাদ করি, দ্যাট এটা তোমরা যা বলেছো এটা সত্য না। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা হয় দুজনের মধ্যে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যে শুল্কমুক্ত জিএসপি সুবিধা পুনর্বহালের আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আলোচনা হয় যুক্তরাষ্ট্র থেকে কেনা তুলায় তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার বিষয়েও। 2013 সালে যখন জিএসপিটা উইথড্র করা হয়েছিল তখন কিন্তু এটা আপনার লেবার ইস্যুস কারণে, তো আমি তখন ওনাদেরকে বলেছি দ্যাট এখন তো আমাদের লেবার ইস্যুসের যে তখন যে সমস্যাগুলি তারা বলেছিলেন সে অনেকগুলি সমস্যাটা সমাধান হয়ে গেছে, এখন সেটা নাই। তো উনি বলেছেন কি এটা আমরা ডেফিনেটলি এটা কিভাবে করা যায়। এটা প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, আগামী মাসে ঢাকায় আসছে মার্কিন ব্যবসায়ীদের একটি বড় প্রতিনিধি দল। এছাড়া জুনে ওয়াশিংটনে হবে দুদেশের দ্বিতীয় অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক বৈঠক। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউক্রেন রাশিয়া যুদ্ধকে ইস্যু করে বাংলাদেশেও অস্থির পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকালে জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্যমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন, 2020 সালের তুলনায় 21 সালে দেশে দারিদ্র্যতার হার কমেছে। করোনার সংকট কাটিয়ে দেশ ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যারা বিভ্রান্তি ছড়াচ্ছে দেশের স্বার্থে তাদের বয়কট করা জরুরি। সরকারের সমালোচনার পাশাপাশি সরকারের অর্জনের খবরও গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান সম্প্রচার মন্ত্রী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে একটি অস্থিরতা তৈরি হয়েছে। এই অস্থিরতার সুযোগ নিয়ে বাংলাদেশেও নানাভাবে অস্থিরতা তৈরি করার অপচেষ্টা হচ্ছে। বিশ্বব্যাংক একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে বলেছে 2020 সালের তুলনায় 2021 সালে বাংলাদেশে দারিদ্র্য কমেছে। রানা প্লাজা দুর্ঘটনায় আহত শ্রমিকদের প্রায় 57% শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এছাড়া মানসিক ট্রমায় আক্রান্ত বেড়েছে 49%। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। জরিপে উঠে এসেছে আহত শ্রমিকদের মধ্যে বেকারত্বের হার 53% এবং 47% বিভিন্ন ধরনের কর্মস্থলে নিযুক্ত রয়েছেন। এদের মধ্যে 67% শ্রমিক বলছেন শারীরিক অক্ষমতার কারণে তারা কাজ করতে পারছেন না। জরিপ অনুসারে 14.5% শ্রমিক তাদের আদি পেশা পোশাক খাতে ফিরে গেছেন। আবার অনেকেই পেশা বদলে গৃহকর্ম, দিনমজুরি, কৃষিকাজ এবং গাড়ি চালানোর মতো পেশায় নিযুক্ত হয়েছেন। অ্যাকশন এইডের জরিপে আরও উঠে এসেছে করোনা মহামারীর প্রভাবে বেশিরভাগ শ্রমিকের আয় ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।
ব্যাংকের পর এবার আর্থিক প্রতিষ্ঠানের সুদ হারের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী আমানতের সর্বোচ্চ 7% এবং ঋণের বিপরীতে সর্বোচ্চ 11% সুদ আদায় করতে পারবে প্রতিষ্ঠানগুলো। আগামী 1 জুলাই থেকে এই হার কার্যকর হবে। সোমবার সুদের হার ঠিক করে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, আগামী অর্থ বছর থেকে কোনো আর্থিক প্রতিষ্ঠান নতুন করে আমানত গ্রহণ ও ঋণ বিতরণ করলে সেখানে সর্বোচ্চ সুদের হার যথাক্রমে 7% ও 11%-এর বেশি হতে পারবে না। নতুন নির্দেশনা মেনে চললে এসব প্রতিষ্ঠানের তহবিল ব্যবস্থাপনা খরচ ও খেলাপি ঋণের ওপর নিয়ন্ত্রণ আসবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। বড় দরপতনে 9 মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। এই সময়ে লেনদেন নেমেছে 300 কোটির ঘরে। এছাড়া দর হারিয়েছে 91 ভাগের বেশি কোম্পানির শেয়ার। এদিকে 0 টাকায় শেয়ার বিক্রির আদেশ দেয়া 15 ট্রেডারকে বহিষ্কার করেছে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সোমবার লেনদেন শুরুর পর থেকে পয়েন্ট হারাতে থাকে ঢাকা স্টক এক্সচেঞ্জ। প্রথম আধা ঘন্টায় প্রায় 70 পয়েন্ট হারায় প্রধান সূচক ডিএসইএক্স। লেনদেন শেষে সূচকটি হারায় 72.49 পয়েন্ট, অবস্থান করছে 6482 পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেনে কমেছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে 390 কোটি 38 লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 3 কোটি 59 লাখ টাকা কম। হাতবদলে অংশ নিয়ে 380টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর হারিয়েছে 91 ভাগ প্রতিষ্ঠান, যেখানে দর বেড়েছে মাত্র 14টির, কমেছে 347টির এবং অপরিবর্তিত আছে 19টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থানে রয়েছে জেএমআই হসপিটাল, দ্বিতীয় লাফার্জ হোলসিম, তৃতীয় অবস্থানে কাট্টালি টেক্সটাইল। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকার প্রথম অবস্থানে রয়েছে জেএমআই হসপিটাল, দ্বিতীয় ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে মেঘনাপেড ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 172 পয়েন্ট কমে অবস্থান করছে 19,130 পয়েন্টে। লেনদেন হয়েছে 36 কোটি 55 লাখ টাকার শেয়ার। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার সাথে পাল্লা দিয়ে মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাটেও ভিড় করছেন সেহরি করা লোকজন। প্রতিদিনের স্বাভাবিক জীবনের বাইরে একটু ভিন্ন স্বাদের খুঁজে শহর ছেড়ে পাড়ি জমাচ্ছেন পদ্মাপাড়ে। দর্শনার্থীদের আনাগোনায় খুশি বিক্রেতারাও পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন করোনাকালীন ক্ষতি। ঢাকার অদূরেই মাওয়া ফেরিঘাট। পবিত্র রমজানের সময় রাতের ঢাকায় যেমন বেড়েছে সেহরি করা লোকজনের সংখ্যা, তেমনি দূর দূরান্ত থেকে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে পদ্মাপাড়ের ইলিশের টানে এখানে ছুটে আসছে দর্শনার্থীরা। করোনার 2 বছরে আশানুর ব্যবসা না হলেও এবার জমজমাট পুরো এলাকা। বাহারি পদের খাবারের পরিবেশনায় মুগ্ধ অতিথিরাও। ভোররাতেও বোঝার উপায় নেই ঢাকা থেকে এর দূরত্ব 35 কিলোমিটার। অনেকগুলি দোকান আবার নতুন হয়েছে, আবার অনেকগুলি দোকান একটু ভালো করছে, তো বিভিন্ন টেস্ট করার জন্য এখানে আসা। শখের হাড়ি রিভিউ দেখছি ইউটিউব থেকে, মানে এখানে আসা হইলো, মানে ফার্স্ট টাইম ট্রাই করতেছি। মাওয়াতে প্রায় আসা হয়, মানে সেরিতে ফার্স্ট টাইম আসলাম। লোকের মুখে শুনেছি এটা খুব ভালো একটা জায়গা, আনন্দময়, খুব সুন্দর একটা জায়গা, তো তাদের মুখে শুনে উপলব্ধি করতে যাইতে হবে, তো আজকে পুরো ফ্যামিলি নিয়ে এসেছি। ঢাকার মতো মাওয়া ফেরিঘাটেও এমন জমজমাট পরিবেশে খুশি স্থানীয় দোকানিরাও। দর্শনার্থীদের এমন জনসমাগমে করোনাকালীন ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা অনেকের। এখানে এই রেস্তোরাঁগুলো হওয়াতে এটা মোটামুটিভাবে একটা হোটেল ইন্ডাস্ট্রি, মানে রেস্তোরাঁ ইন্ডাস্ট্রি বলা যায়, যার কারণে এখানে বাংলাদেশের সর্বস্তরে থেকে মোটামুটি লোকজন আসতেছে, শুধু আমাদের এলাকা ভিত্তিক না। তবে এখানেও খাবারের দাম নিয়ে আছে ভিন্ন মত। আগের বছরগুলোর তুলনায় এবছর খাবারের দাম নিয়ে খুশি নয় অনেকে। এটা পুরো সিন্ডিকেট সিস্টেম চালু করছে, প্রতিটাতে 100 করে বাড়ায় দিচ্ছে, তাহলে এটা হয় নাকি? দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ে থাকায় দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে মুন্সিগঞ্জের এই এলাকাটি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শিমুলিয়া মাঝিরঘাট নৌরুটে আরও একটি ফেরিঘাট চালু হচ্ছে। আগামী 28 এপ্রিল নবনির্মিত ঘাটটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সকালে বিআইডব্লিউটি এর
একটি কারিগরি টিম শরীয়তপুরের মাঝিরঘাটে নতুন ঘাট নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে যান। এ সময় বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বলেন, ঈদকে সামনে রেখে যাত্রী চাপ সামলাতে নতুন এই ঘাট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ঘাট নির্মাণের সুবিধার্থে মাঝিরঘাট লঞ্চ ঘাটটি বর্তমান অবস্থান থেকে 200 মিটার পূর্বে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে পদ্মা সেতুর সাথে একাধিকবার ফেরির ধাক্কা লাগার ঘটনায় গত বছরের ডিসেম্বরে চালু করা হয় মাঝিরঘাট শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল। বর্তমানে এই ঘাটে দিনে ও রাতে 3টি ফেরি চলাচল করছে। মাঝিকান্দিতে এখানে একটা রোরো ফেরিঘাট দিয়ে আমরা চালাচ্ছি। 2টা ফেরিঘাট করলে আমাদের সহজ হবে যানবাহন এবং যাত্রী পারাপারেও। এবং যেহেতু এখন আবহাওয়া খারাপের সময়, কোনো কারণে যদি আমাদের আবহাওয়ার কারণে লঞ্চ এবং স্পিডবোট বন্ধ রাখতে হয়, তাহলে যাত্রীরা বেশি পরিমাণ এই ফেরি ব্যবহার করে নিরাপদে পারাপার করতে পারবেন। ঈদযাত্রায় দূরপাল্লার কোনো বাস সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি রাখলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে গাবতলী বাস টার্মিনাল এলাকা পরিদর্শনের সময় অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, ভাড়া বেশি রাখলে জরিমানা ছাড়াও সংশ্লিষ্ট কাউন্টার বন্ধ করে দেওয়া হবে। এছাড়া প্রতিটি কাউন্টারে নির্দিষ্ট গন্তব্যের জন্য সরকার নির্ধারিত ভাড়ার চার্ট টানানো বাধ্যতামূলক করেছে সংস্থাটি। এসি বাসের ক্ষেত্রেও যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় সেজন্য সতর্ক করা হয়েছে বাস মালিকদের। যাত্রীরা কোনো ধরনের প্রতারণা বা বিড়ম্বনায় যাতে না পড়েন সেজন্য এবার প্রতিটি টার্মিনালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং টিম মাঠে থাকবে। গাবতলীতে অভিযানে বিভিন্ন অভিযোগে হানিফ শ্যামলী পরিবহন সহ 8টি কাউন্টারকে জরিমানা করা হয়। পরিবহনের ক্ষেত্রে একটা অনাচার হয়ে থাকে, যেটা যেমন ইচ্ছাভাবে যে দামটা মুনাফা লাভ করার চেষ্টা করে। এটি যদি কেউ করে থাকেন, আইনের বাইরে থাকেন, আমরা এখন এখানে দাঁড়িয়েই বলছি আমরা এবারে কিন্তু শক্ত হবো, কারণ আমরা আগে 2 বছর কাজ করেছি। কেউ যদি বলেন যে আমরা জানি না বা আমরা জানতাম না, এটা বলার কোনো সুযোগ নেই। ঈদ উপলক্ষে ডিএনসিসি 10টি ওয়ার্ডের 14,000 শিশুকে নতুন পোশাক দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিকেলে নগর ভবনে শিশুদের হাতে পোশাক তুলে দেন মেয়র আতিকুল ইসলাম। 10 জন কাউন্সিলরের মাধ্যমে 14,000 শিশুর কাছে পোশাক পৌঁছে দেওয়া হবে। এ সময় এ কাজে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান আতিকুল ইসলাম। মেয়র বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে সবাইকে ভাবতে হবে। শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। কেউ যেন খেলার মাঠ দখল করে স্থাপনা গড়ে তুলতে না পারে সে বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানান ডিএনসিসি মেয়র। রাজধানীর ধানমন্ডি থেকে অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণার অভিযোগে মূল হোতা বাপ্পি সহ 5 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। চক্রটি 6 বছর ধরে প্রতারণা করে আসছিল। প্রতি মাসে 25 থেকে 30 লাখ টাকা হাতিয়ে নিত চক্রটি। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার রাজীব আল মাসুদ। তিনি বলেন, 21টি ওয়েব পেজের মাধ্যমে এই প্রতারণা করত চক্রটি। গ্রেপ্তারকৃতরা সবাই নড়াইলের বাসিন্দা। ডিবি পুলিশের এই কর্মকর্তা বলেন, চক্রটিকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছিল এসএ পরিবহনের কিছু অসাধু কর্মচারী। পুলিশ বলছে, ফেসবুকে বিভিন্ন পেজে চটকদার বিজ্ঞাপন দিয়ে তারা পণ্য বিক্রি করে আসছিল। এই চক্রটির বিরুদ্ধে ডিজিটাল আইনে হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে। ঘুষ লেনদেনের মামলায় পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের সাজা 3 বছর থেকে বাড়িয়ে 7 বছর কেন করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চ 4 সপ্তাহের জন্য এই রুল জারি করেন। এদিকে ডিআইজি মিজানুরকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন চেম্বার জজ আদালত। এর আগে গত 23 ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ঘুষ লেনদেনের অভিযোগে মিজানকে দণ্ডবিধির 161 ধারায় 3 বছর কারাদণ্ড দেন। তবে অর্থ পাচার আইনের অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়। তাই ওই খালাসের বিরুদ্ধে আপিল করে দুদক। আদালতকে দুদক জানায়, দণ্ডবিধি অনুসারে মিজানুর রহমানকে 3 বছরের সাজা দিয়েছেন আদালত, কিন্তু দুর্নীতি দমন প্রতিরোধ আইনের 5-এর 2 ধারায় তাকে সাজা দেওয়া হয়নি। ওই ধারায় 7 বছরের সাজা রয়েছে। ময়নাতদন্ত না করে 36 ঘন্টারও বেশি সময় মর্গে ফেলে রাখা হয়েছিল চিকিৎসক সাবেরার মরদেহ। তদন্ত সংস্থার ধারণা, অস্ত্রোপচারে দক্ষ কেউ এই হত্যায় জড়িত থাকতে পারে। তাকে যেভাবে খুন করে আগুনে পোড়ানো হয়েছে তাতেই এই সন্দেহ। পিবিআই বলছে, ডাক্তার সাবেরার পরিচিত কেউই তাকে খুন করেছে।
গত বছর ৩০ মে কলাবাগানের বাসা থেকে গ্রিন লাইফ হাসপাতালের কনসালটেন্ট কাজী সাবেরা রহমান লিপির আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু মরদেহ ফেলে রাখা হয় কমপক্ষে ৩৬ ঘন্টা। পিবিআই বলছে সে কারণে তাকে হত্যার আলামত নষ্ট হয়। আমরা যখন তাদেরকে বলেছি যে আমাদেরকে একটু সময়টা বলেন, তখন তারা বলছেন যে লাশ পরের দিন যেদিন নিয়ে যাওয়া হয়েছে তার পরের দিন পোস্টমর্টম হয়েছে, ওইভাবে ওই পোস্টমর্টম পর্যন্ত ওইভাবে সংরক্ষণ করা হয় নাই, যে কারণে তারা এটি বলতে পারেন নাই। ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক জানান, ধারালো অস্ত্র গলার বিশেষ জায়গায় ব্যবহার করে সাবেরাকে হত্যা করা হয়, যা পেশাদার খুনি ছাড়া সম্ভব নয়। খুন করে আগুন দিয়ে মরদেহ পুড়িয়ে আলামত লুকানোর চেষ্টা করা হয়। এভিডেন্স লুকানোর জন্য তাকে যে কোনোভাবে হত্যা করে তারপরে তাকে বার্ন করা হয়েছিল। প্রথম তাকে হত্যা করছে, তারপর তাকে পুরাইছে। এগুলো অনেক সময়ের বিষয়, এই সময় নিয়ে করা হয়েছিল। একটা পয়েন্টেড সার্ভ ইনস্ট্রুমেন্ট ঢুকা দেওয়া হয়েছে, যে কারণে এই জিনিসগুলো বের করতে আমাদের অনেক সময় লাগছে। পেশাদার একটু খুনি, এটা কেউ সাধারণ খুনি না যে তাকে মেরে তাকে আবার কনসিল করবে, লুকাবে। অবশ্যই পেশাদার। তদন্ত কর্মকর্তার ধারণা, সাবেরার খুনি পূর্ব পরিচিত এবং তিনি নিজেই বাসার দরজা খুলে দেন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জে বাড়ছে নদ নদীর পানি। এপ্রিলে সুনামগঞ্জের 13টি বাঁধ ভেঙে তলিয়ে গেছে 15,000 হেক্টর জমির ধান। উজানের ঢল অব্যাহত থাকায় ভাটিতেও পরিস্থিতি অবনতির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। সুরমা, জাদুকাটা, পাটলাই সহ বিভিন্ন নদীর পানি বিপদসীমার কাছাকাছি হওয়ায় সুনামগঞ্জের বেশিরভাগ ফসল রক্ষা বাঁধ ঝুঁকিতে রয়েছে। রবিবার দিরাই ও তাহিরপুর উপজেলায় বাঁধ ভেঙে তলিয়ে গেছে হুরমন্দিয়া এবং গুরমার হাওরের 1200 হেক্টর বোরো ধান। এপ্রিলের শুরু থেকে উজানের ঢল ও বৃষ্টিতে দিরাইয়ে 2টি, তাহিরপুরে 3টি, সদরের 2টি সহ জেলার 13টি বাঁধ ভেঙে প্রায় 15,000 হেক্টর জমির ধান ডুবেছে। অনেকেই ক্ষতির কথা ভেবে কেটে নিচ্ছেন আধা পাকা বোরো ধান। এরা কোনো দায়িত্ব নাই, ঢুকে না না ঢুকার কারণে আমরা অনেক কষ্ট করা আরো শেষ। অনেক চেষ্টা করছে মানুষ এই বানটা টিকিয়ে রাখার জন্য। আমরা আর ফাঁকনা বাড়ছালাম না, বুঝলি, ওই আমরা খাসুই কাটি দিলাম। প্রশাসনের পাশাপাশি রাত জেগে বাঁধ পাহারা দিচ্ছেন স্থানীয়রা। সরকার আপনাদের পাশে আছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা সকল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। আশা করি যে কৃষকের এই দুর্যোগকালীন সময় হয়তো কেটে যাবে। ধনু নদীর পানি বাড়তে থাকায় ঝুঁকিতে নেত্রকোনার কীর্তনখোলা, গোমাইল সহ বাঁধের 20টি পয়েন্ট। এর মধ্যে জেলার 62 ভাগ ধান কাটা হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাঁধ রক্ষায় কাজ করছে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। এক পাশে হচ্ছে 20 ফিট পানি আর এক পাশে পানি নেই। এই যে অতিরিক্ত চাপ, সেই চাপটা সামনেও কিন্তু এখন পর্যন্ত বাঁধগুলো টিকে রয়েছে এবং আমরা তৎপর রয়েছি যে আগামী যে পানিটা যে বৃদ্ধি পাচ্ছে সেই পানিটা যদি অতিরিক্ত বেশি না বাড়ে সেটার জন্য আমাদের মোকাবেলা করার জন্য খুব প্রস্তুতি রয়েছে। শুক্রবার থেকে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে নদীর পানি বিপদসীমার 8 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে যে কোনো সময় পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। রাকিব উল হাসান রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হাওড় এলাকায় আর কোনো রাস্তাঘাট করা যাবে না, প্রয়োজন হলে উড়াল সড়ক নির্মাণ করা হবে। সোমবার মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, পানির প্রবাহ ঠিক রাখতে হাওড়ের রাস্তাগুলোতে সেতু করে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এছাড়া খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিপণন আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় ভাঙছে হাওড় রক্ষা বাঁধ, ডুবছে বিস্তীর্ণ এলাকা, ক্ষতি হয়েছে কমপক্ষে 5,000 হেক্টর ফসলের, যা নিয়ে দুশ্চিন্তা লাখো কৃষক। সঙ্গত কারণেই বিষয়টি উঠে এসেছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে। হাওড়ে পানির অবাধ প্রবাহ নিশ্চিত করতে বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পরে সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, হাওড় ও নিচু অঞ্চলে সড়কের পরিবর্তে উড়াল সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া যেসব রাস্তা হয়েছে সেখানে আধা কিলোমিটার পরপর 150 থেকে 200 মিটারের সেতু করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। হাওড় এলাকাতে কোনো রকমের রাস্তাঘাট এগুলো কোনোভাবেই আপনার এখন থেকে আর করা যাবে না, সবগুলি এলিভেটেড করতে হবে যদি কিছু হয়, যাতে পানির বাধাটা
কোনো না হয়। এদিকে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিপণনে অনিয়ম ঠেকাতে নতুন আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড বা 10 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। ফুড গ্রেইন সাপ্লাই প্রিভেনশন অফ প্রিজুডিশিয়াল অ্যাক্টিভিটি অর্ডিন্যান্স 1979 আর ফুড স্পেশাল কোর্ট অ্যাক্ট 1956, এই দুইটাকে একসাথে করে একটা নতুন আপনার আইন করে নেওয়া হয়েছে, যাতে খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ, বিপণন এবং এটার ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ করা যায় এবং এই জন্য এটাকে যেটা একটা সিস্টেমের মধ্যে আনা যায়। বৈঠকে তুলে ধরা হয়েছে বর্তমান সরকারের মেয়াদে এখন পর্যন্ত মন্ত্রিসভার 89% সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর। আর শুরুতেই জানাবো শিরোনাম। ইনজুরির কারণে শ্রীলঙ্কা সিরিজে নেই 2 ইনফর্ম পেসার। অস্ত্রোপচারের জন্য সিঙ্গাপুর যাচ্ছেন শরীফুল, তাসকিনের বিকল্প ভাবছে বিসিবি। কলকাতায় কাল 2 বাংলার ফুটবল ঐতিহ্যের লড়াই, সল্টলেকে মোহনবাগান আবাহনী মুখোমুখি। এএফসি কাপের মূল পর্বে ওঠার চ্যালেঞ্জ। ইনজুরিতে পড়া 2 পেসার তাসকিন ও শরীফুলকে পাওয়া যাচ্ছে না শ্রীলঙ্কা সিরিজে। তাসকিনকে অপারেশন না করে সুস্থ করা যাবে বলে আশাবাদী বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী, কিন্তু শরীফুলকে সিঙ্গাপুরে যেতে হবে অপারেশনের জন্য। এদিকে নির্বাচক আব্দুর রাজ্জাক লঙ্কান সিরিজে ব্যাটারদের নিয়ে আশাবাদী। দুর্দান্ত ছন্দে ছিলেন তাসকিন, কিন্তু ডারবান টেস্টে হঠাৎ চোটে দেশে ফিরতে হয় টাইগার স্পিড স্টারকে। তাসকিন তাও একটা টেস্ট খেলেছেন, কিন্তু গোড়ালির চোটে সাউথ আফ্রিকার বিপক্ষে পুরো টেস্ট সিরিজেই মিস করেছেন শরীফুল। শ্রীলঙ্কা সিরিজেও 2 পেসারকে পাওয়া যাচ্ছে না, তাদের দ্রুত মাঠে ফেরাতে তৎপর মেডিকেল টিম। ভালো খবর দিয়েছেন বিসিবি চিকিৎসক, মাঠে ফিরতে তাসকিনকে খুব একটা অপেক্ষা করতে হবে না, তবে অপারেশন লাগবে শরীফুলের। তাসকিন বোলিং শোল্ডারে একটা ব্যথার কারণে সিরিজের মাঝামাঝি সময়ে চলে আসে দেশে। আমাদের যে ট্রিটমেন্ট প্ল্যান আমরা করেছি সেটা পুরোপুরি কনজারভেটিভ। আগামী 1 সপ্তাহের পর যদি ব্যথাটা পুরোপুরি চলে গিয়ে থাকে, তাহলে আমার ধারণা আরও কয়েক সপ্তাহ রিহ্যাব করলেও ফিরে আসতে পারবে। মে মাসের প্রথম সপ্তাহে দল দিবেন নির্বাচকেরা। পেস অ্যাটাকের 2 গুরুত্বপূর্ণ বোলারের শূন্যস্থান পূরণে বিকল্প ভেবে রেখেছেন তারা। পাইপলাইনে যারা আছে তো তাদের মধ্যে থেকেই আসার চেষ্টা করা হবে বেস্ট। যদি ওরা 2 জনই না পারে তো বেস্ট 2 জন, যদি একজন পারে তাহলে বেস্ট একজন, যে একজন আছে সেরকম আনা আর কি। সাউথ আফ্রিকার মাটিতে মাহারাজ হারমারের স্পিনে নাজেহাল হয়েছে ব্যাটাররা। আসন্ন লঙ্কা সিরিজটাও সহজ হবে না, কারণ ওদের স্পিন ঐতিহ্য বেশ শক্তিশালী। তবে ঘরের মাঠে টাইগার ব্যাটারদের নিয়ে আশাবাদী রাজ্জাক। না হয়তো ওখানে হয়নি সামহাও, মানে একটা ইয়ের কারণে, কোনো একটা অদৃশ্য কারণে হয়নি ভালো। আমি আশাবাদী, এবং বাংলাদেশ যে ওইখানে যেরকম স্পিন খেলেছে আমি 100% শিওর যে বাংলাদেশ টিম ওর থেকে বেটার স্পিন খেলে। পারিবারিক কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি সাকিব। লঙ্কানদের বিপক্ষে সাকিবের সার্ভিস পেতে চায় টাইগার ম্যানেজমেন্ট। না করা হয়নি, যে কোনোভাবে না আসেনি, তো তার মানে আমরা কিন্তু ধরেই নিয়েছি যে সাকিব খেলবে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে মুস্তাফিজকে টেস্টে ফেরাতে চায় বিসিবি। তাসকিন শরীফুলের ইনজুরিতে সেই আলোচনা জোরালো হয়েছে। আইপিএলের পর মুস্তাফিজকে টেস্ট খেলার শর্ত দেয়া হতে পারে, তবে ফিটনেস ও ফর্মের কথা মাথায় রেখে বেছে বেছে ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে বিসিবির। আইপিএল মিশনে দারুণ সময় কাটাচ্ছেন মুস্তাফিজ। পন্টিং ওয়ার্নারদের কাছ থেকে শিখছেন, ভালোবাসায় সিক্ত হচ্ছেন, মাঠের পারফরম্যান্সেও উন্নতি আসছে। মুস্তাফিজের ম্যাচ দেখে মাঠের বাইরে চাকচিক্য দেখে খারাপ লাগতেই পারে তাসকিনের। তারও তো সুযোগ ছিল, কিন্তু দেশের জার্সিকে প্রাধান্য দিয়েছেন। বিশ্বের অন্যতম সেরা লিগে খেলা হয়নি, মোটা অঙ্কের টাকাও উপার্জন করা হয়নি। তাসকিন শরীফুল সাম্প্রতিক সময়ে টাইগার টেস্ট দলের ভরসা। একসঙ্গে দুজনে ইনজুরিতে পড়েছেন। শ্রীলঙ্কা সিরিজ তাদেরকে ছাড়াই হয়তো খেলতে হবে বাংলাদেশকে। এমন সময় আলোচনায় মুস্তাফিজ, যে কিনা বায়ু বাবলের কারণে টেস্ট থেকে স্বেচ্ছায় নির্বাসনে আছেন। করোনার প্রকোপ কমেছে, বায়ু বাবলের কড়াকড়িও নেই। তাহলে কবে টেস্টে ফিরবেন মুস্তাফিজ? কিসের ভিত্তিতে টেস্ট থেকে নিজেকে সরিয়ে রাখবেন?
এমন প্রশ্নে আলোচনা শুরু হয়েছে বিসিবি কর্তাদের মাঝে। কোন সিরিজ থেকে মুস্তাফিজকে সাদা পোশাকে ফেরানো যায় সেই আলোচনাও হয়েছে। চলমান আইপিএলে মুস্তাফিজকে স্বাধীনভাবে খেলতে দিতে চায় বোর্ড। এরপর দেশের স্বার্থে টেস্ট খেলানোর পরিকল্পনা রয়েছে। যেহেতু ওকে ছুটি দেওয়া হয়েছে তো খুব এটা কঠিন ডিফিকাল্ট কল যে ওকে যেহেতু একবার ছুটি দেওয়া হয়েছে আবার আরেকটা টুর্নামেন্টের মধ্যে থেকে ডেকে আনা, এটা কিন্তু আসলে আমি জানি না, বাট এটা ঠিকও হবে না বলে মনে হয় আমার কাছে। নির্বাচকদের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে, তাদের উপর নির্ভর করছে মুস্তাফিজের ফেরার দিনক্ষণ। তবে টানা নয়, ইনজুরি ও ফিটনেস বিবেচনায় গুরুত্ব বুঝে ম্যাচ খেলানো হবে। ওয়ানডে ও টি-20তে মুস্তাফিজের বিকল্প নেই। টেস্টে আবারও তাকে ফেরানো গেলে সেখানেও টাইগারদের শক্তি বাড়বে অনেকটা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কলকাতায় কাল দুই বাংলার ফুটবল দ্বৈরথ। এএফসি কাপের মূল পর্বে যেতে মোহনবাগানের মুখোমুখি হবে ঢাকা আবাহনী। ঘরের মাঠে খেলা, ফর্ম শক্তিমত্তায় ঢের এগিয়ে ভারতীয় ক্লাবটি। তারপরেও দলীয় সমন্বয়ে সাফল্যের আশা দেখছে আকাশী নীলরা। সল্টলেক স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল সন্ধ্যা 7:30টায়। মোহনবাগান আবাহনী মুখোমুখি দুই বাংলার ঐতিহ্যের লড়াই। এএফসি কাপের মূল পর্বে কে যাবে তার ফয়সালা হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। না খেলেই মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়ার বাধা পার করে প্লে অফে এসেছে আবাহনী। প্রিমিয়ার লিগের পারফরমেন্স ধারাবাহিক নয়, সেই সময়ে মোহনবাগানের চ্যালেঞ্জ, তাও আবার ওদের মাঠেই। কলকাতায় পৌঁছে দুদিনের অনুশীলন। মারিও লেমোসের দল জিততে চায়। আকাশী নীল নির্ভর করবে ওদের বিদেশি তারকাদের ওপর। কলিন্দ্রেস, অগাস্টো ধানমন্ডির জায়ান্টের মূল শক্তি। ডোরিয়েলটনের চোটে সুযোগ পাওয়া নেদো তুর্কোভিচও হতে পারে এক্স ফ্যাক্টর। আমরা মূল পর্বে যেতে চাই। দলের সবার মধ্যেই সে তাড়না আছে। নিজেদের মাঠে মোহনবাগান এগিয়ে থাকবে, তবে আমাদের দলও সেরাটা খেলতে মুখিয়ে আছে। ভারতীয় ক্লাবের বিপক্ষে আগের অভিজ্ঞতা হয়তো কাজে আসবে, তারপরও নির্দিষ্ট দিনে পারফর্ম করাটা জরুরি। ভারত জাতীয় দলের 6 জন মোহনবাগানে। প্রীতম কোটাল, সুভাশিস বোস রক্ষণের ভরসা। আক্রমণে লিস্টন কোলাসো, মানবীর সিং পরীক্ষিত সদস্য। তবে মেরিনার্সের মূল শক্তি ওদের বিদেশি রিক্রুট। ফিনল্যান্ডের হয়ে ইউরো খেলা জনি কাউকে আবাহনী রক্ষণে ভীতি ছড়াতে পারেন। ফ্রেঞ্চ হুগো বোমাস, ফিজির রয় কৃষ্ণা কিংবা অস্ট্রেলিয়ান ডেভিড উইলিয়ামস গড়ে দিতে পারেন পার্থক্য। এটা নতুন এক ম্যাচ, আগের বিষয় সামনে এনে লাভ নেই। 90 মিনিট যারা ভালো খেলবে তারাই জিতবে। আবাহনী বেশ শক্ত প্রতিপক্ষ, যদিও তাদের সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। আমরা নিজেদের পারফরমেন্স নিয়ে ভাবছি। ছেলেরা সামর্থ্যের সেরাটা দিতে পারলে জেতা কঠিন হবে না। ঘরের মাঠে খেলা আমাদের এগিয়ে রাখবে। এএফসি কাপে দু দলের দেখা হয়েছিল 2017-তে। সেবার মোহনবাগানের কাছে 3-1 গোলে হেরেছিল আবাহনী। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় তলানির দল কাদিজের বিপক্ষে লড়বে বার্সেলোনা। টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখতে জয়ের বিকল্প নেই কাতালানদের। নু ক্যাম্পে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। লিগে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 15 পয়েন্ট পিছিয়ে বার্সেলোনা, তবে 2 ম্যাচ কম খেলেছে জাভির দল। কাদিজের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্টে মনোযোগ তাদের। ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার ধাক্কা ভুলে ঘুরে দাঁড়াতে চায় ব্লুগ্রানা। ইনজুরিতে নেই পিকে ও পেদ্রি। আক্রমণে বার্সার ভরসা ডিপাই, ওবামেয়াং, ডিজং। অন্যদিকে অমন ঠেকাতে জয় প্রয়োজন কাদিজেরও। তবে শেষ 5 দেখায় প্রতিপক্ষের বিপক্ষে 2 জয়, 2 ড্র, 1 হার স্বাগতিকদের। খেলার খবর এই ছিল আমাদের কাছে। এবার ভিন্ন প্রসঙ্গ। আলবেনিয়ায় এখনও মাটির তৈরি তৈজসপত্রের চাহিদা বেশ। দেশের অনেক গ্রামে এখনও যত্নের সঙ্গে লালন করছে পুরনো ঐতিহ্য, যদিও এর কারিগরের সংখ্যা অনেক কমে গেছে। তবে বংশ পরম্পরায় কিছু কারিগর নিপুণ হাতে এখনও তৈরি করে যাচ্ছেন মাটির থালা বাসন।
আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের প্রসঙ্গে। জাতীয় 4 নেতার সঙ্গে খন্দকার মোশতাকের প্রতি শ্রদ্ধা জানানোর বিষয়টি ভুলবশত বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রহমতুল্লাহ। এজন্য ক্ষমা চেয়েছেন তিনি। তবে তাকে প্রশাসনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রোববার মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় খন্দকার মোশতাককে শ্রদ্ধা জানানোর অভিযোগ ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রহমতুল্লাহর বিরুদ্ধে। এরপর নানা মহলে শুরু হয় সমালোচনা। সোমবার সকালে সংবাদ সম্মেলনে আসেন অধ্যাপক রহমতুল্লাহ। এ সময় তিনি জানান, ভুলবশত খন্দকার মোশতাকের নাম নিয়েছেন। অজ্ঞতাবশত কোনো বক্তব্য দিয়ে থাকলে তার জন্য ক্ষমা চান তিনি। যদি একটা পুরো বক্তব্যের 2-3টা লাইন বা শব্দ আমরা ব্যবহার করি, তাহলে এটা অবশ্যই সামনের এবং পিছনের অংশ না জানলে বক্তব্যটা হয়তোবা অন্যভাবে ব্যাখ্যা করার সুযোগ থাকে। আমি বলবো যে সেটাকে পুরোটা গ্রহণ করা হোক, এবং সেখানে আমার একটা বক্তব্যে যদি স্লিপ অফ টাংও হয়ে থাকে, সেটাকে দিয়ে যদি আমাকে পুরোপুরি মূল্যায়ন করা হয়, আমাকে যদি অন্যভাবে দেখা হয়, তাহলে আমার দুঃখ প্রকাশ করা ছাড়া কিচ্ছু বলার নেই। এদিকে অধ্যাপক রহমতুল্লাহর বক্তব্যের প্রতিবাদে উপাচার্যকে স্মারকলিপি দেয় ছাত্রলীগ। সব ধরনের প্রশাসনিক দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়ার দাবিও জানায় সংগঠনটি। ওনাকে জাতির সামনে প্রকাশ্যে এসে জাতির সামনে প্রয়োজনে লিখিত বক্তব্যের মাধ্যমে উনি ক্ষমা প্রার্থনা করবেন, এবং উনি কি কারণে এই কাজ করেছেন, জাতির পিতাকে অসম্মান করার দৃশ্যতা উনি কেন দেখিয়েছেন, সেটির যথোপযুক্ত কারণ ওনাকে অবশ্যই দর্শাতে হবে। বিষয়টির একটি গ্রহণযোগ্য সমাধানের আশ্বাস উপাচার্যের। আমরা আশা করি যে একটি সুন্দর সমাধান আসবে, কেননা কোথাও কোথাও কখনো কখনো যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্রেক ঘটে, ছাত্রলীগ যেভাবে দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে বিষয়টির প্রতিবাদ করলো, তো এভাবেই মূলত যে কোনো সমস্যার সমাধান হওয়া সম্ভব। কোনো অশুভ শক্তির ধারণা এবং মত প্রতিষ্ঠার সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই বলেও জানান উপাচার্য। সেটির প্রতিফলন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বিশেষ করে এই জাতি কখনো গ্রহণ করবে না। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ছে। এ সংক্রান্ত বিধি সংশোধন করে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করা হচ্ছে। তারা উপজেলা শিক্ষা অফিসারও হতে পারবেন। পদোন্নতি পেয়ে বসতে পারবেন পরিচালক পদেও। প্রাথমিকে মেধাবীদের ধরে রাখতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 65,000 প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রয়েছে 4 লাখ। সহকারী শিক্ষক পদে থেকেই এদের বেশিরভাগের চাকরি জীবন শেষ হয়। ফলে হতাশায় ভোগেন অনেকে। এ সংকট কাটাতে প্রাথমিক বিদ্যালয় নিয়োগ বিধিতে সংশোধন আনা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী উপজেলা শিক্ষা অফিসার পদে নিয়োগ পাবেন 80% শিক্ষক। তবে পরীক্ষা দিয়ে সে সুযোগ নিতে হবে। এছাড়া পদোন্নতি পেয়ে ধাপে ধাপে পরিচালক পর্যন্ত হতে পারবেন। সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি করা হচ্ছে। প্রধান শিক্ষকরা এবং সহকারী শিক্ষকরা তারা সহকারী ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টারের পদে তারা পদোন্নতি পাওয়ার সুযোগ ছিল না। সেই পদোন্নতিতেও আমরা 80% কোটা আমরা দিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে তারা নিজেদের মধ্যে নিজেরাই কম্পিটিশন করে আসবে, সুতরাং বাইরের কোনো ক্যান্ডিডেটের সাথে তাদের মোকাবিলা করতে হবে না। শিক্ষকরা বলছেন, প্রাথমিক বিদ্যালয়ে মেধাবীরা আসলেও পদোন্নতি না পেয়ে চাকরি ছেড়ে দেন। তাই প্রাথমিকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সুযোগ সুবিধা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। প্রাথমিক সহকারী শিক্ষক পদটি একটি ট্রানজিট পেশায় পরিণত হয়েছে। এখানে মেধাবী তরুণরা সহকারী শিক্ষক পদে যোগদান করেন, কিন্তু যোগদান করার 1 থেকে 2 বছরের মধ্যেই তারা চাকরি ছেড়ে অন্য ডিপার্টমেন্টে চলে যান। কেবলমাত্র পদোন্নতি এবং মানসম্মত বেতনের অভাবে। একই সাথে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বেতন গ্রেড বৈষম্য দূর করার দাবি শিক্ষকদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা 6 দিন মৃত্যুহীন থাকার পর গত 24 ঘন্টায় দেশে করোনায় 2 নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হল 29,126 জনের। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 879টি ল্যাবে 24 ঘন্টায় 5,407 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। 36 জনের পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 0.67%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো
52,362 জনে, সুস্থ হয়েছেন আরও 355 জন। এ নিয়ে মোট সুস্থ 18,91,197 জন। টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ পুরস্কার পেলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মিসবা। ভুয়া ডাক্তার নিয়ে প্রতিবেদনের জন্য তাকে এই পুরস্কার দেয়া হয়। গত 28 মার্চ প্রতিবেদনটি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সম্প্রচারিত হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অনুসন্ধানী সাংবাদিকতা। ভুয়া চিকিৎসক শনাক্ত ও আইনের আওতায় আনতে টিআইবি স্বাস্থ্য বিভাগের সঙ্গে অ্যাডভোকেসি করবে বলেও জানান তিনি। অনুসন্ধানী প্রতিবেদনের জন্য আরও 3 সাংবাদিককে পুরস্কৃত করেছে টিআইবি। আলবেনিয়ায় বংশ পরম্পরায় চলে আসছে মাটির তৈজসপত্র বানানোর কাজ। বর্তমানে এই কাজের কারিগর কম হলেও দেশটিতে কমেনি মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা। এখনও আলবেনিয়ার গ্রামে অনেকেই যত্নের সাথে লালন করছেন এই ঐতিহ্য। বাড়ির উঠোনে কাঠের পাটাতনে সারি সারি করে সাজানো মাটির হাঁড়ি শুকোতে দেয়া হয়েছে রোদে। আলবেনিয়ার গ্রামাঞ্চলে মাটির তৈজসপত্র তৈরি করেন গ্রামের কুমাররা। নিজ বাড়িতে এই হাঁড়ি পাতিল তৈরি করেন আলবেনিয়ার তিরানা গ্রামের বাসিন্দা বাশকিম প্লাকু। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে পানির সাথে পিউমিস পাউডার ও কাদা মিশিয়ে প্রস্তুত করেন হাঁড়ি পাতিল তৈরির কাদামাটি। বাবার কাছ থেকে শিখেছিলেন এই শিল্পকর্ম। আমি মনে করি এই ঐতিহ্য হারিয়ে যাওয়া উচিত নয়, কারণ দিন দিন মাটির তৈরি হাঁড়ি পাতিলের চাহিদা বাড়ছে। এছাড়া মাটি দিয়ে কাজ করা অনেক ক্ষেত্রে আমাদের মানসিক চাপ কমাতেও সাহায্য করে। সুতরাং এই কাজ বেশ ইতিবাচক। বাশকিম বর্তমানে যে কারখানায় কাজ করেন তা আলবেনিয়ার কমিউনিস্ট শাসনামলে প্রতিষ্ঠা করা হয়েছিল। 1990 সালের দিকে কারখানাটি তিনি কিনে নেন। একসময় এই কারখানাটিতে 27 জন কর্মী কাজ করত। বর্তমানে বাশকিম সহ কারিগর সংখ্যা মাত্র 3 জন। আমি গর্বিত যে আমার ছেলে এই ঐতিহ্যটি নিজের মধ্যে ধারণ করছে। সে এই কাজে আমার থেকেও বেশ ভালো করছে এবং সে বেশ প্রতিশ্রুতিবদ্ধ। ও এখন খুব সুন্দর মাটির তৈজসপত্র বানাতে শুরু করেছে। বাশকিমের এই কাজ শুধু গ্রামেই নয়, জনপ্রিয় শহরেও। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য।